2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। ফরহাদ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ফরহাদ, বাজেট নিয়ে তো বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে, তো এই যে কয়েক ঘন্টা পর বাজেট আসলে পেশ করা হবে, তো এই মুহূর্তে আপনার কাছে খুঁটিনাটি কি তথ্য আছে বাজেট নিয়ে? রোজা, দেখুন, আপনি জানেন নিশ্চয়ই 2 দশক পর বিএনপি সরকার ক্ষমতায় এসেছে এবং তারা এসে যেই বাজেট দিতে যাচ্ছে, বিশাল একটি বাজেট, এর আগে আমার প্রতিবেদনে দেখেছি এবং সেটির প্রতিপাদ্য তারা নির্ধারণ করেছেন, যেটি গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা, অর্থাৎ সামগ্রিকভাবে দেশের সকল ধরনের জনগণকে স্বস্তি দিতে, মূল্যস্ফীতির ভার কমাতে কিন্তু তারা এই বাজেটকে উপস্থাপন করতে যাচ্ছে। আমরা যদি একটু আকারের দিকে যাই শুরুতেই, যে বাজেট আসলে কি আকারের বাজেট দিচ্ছে, প্রতিবেদন দেখছিলাম 9,38,000 কোটি টাকার একটি বিশাল বড় অঙ্কের বাজেট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট কিন্তু তারা দিতে যাচ্ছেন, সেটি এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য। এবং এই ক্ষেত্রে প্রতিবেদনেও যেটি উল্লেখ করছে, এরপরে আপনাকে একটু বলি জিডিপি প্রবৃদ্ধি, অর্থাৎ বাংলাদেশের যে অর্থনীতির মূল আকার, সেটি আসলে কি হারে বাড়তে যাচ্ছে, অর্থাৎ আগামী অর্থ বছর পরে কি হারে পৌঁছাবে, সেটি প্রবৃদ্ধি তারা 6.5% নির্ধারণ করেছে সরকার। এবং মূল্যস্ফীতি, অর্থাৎ মানুষজনের কাছে জীবনযাত্রা পরিচালনার জন্য যে সকল পণ্য তারা ব্যবহার করতে হয়, সেগুলোর যে দাম, সেগুলোর ক্ষেত্রে মূল্যস্ফীতি যেটি বলা হয়, দাম কত বাড়তে পারে কমতে পারে, সেক্ষেত্রে মূল্যস্ফীতি সর্বোচ্চ 7.5% তারা আটকে রাখতে চাচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ 7.5% মূল্যস্ফীতি তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। তবে সবশেষ যে মাস, অর্থাৎ যে চলতি এপ্রিল মাস, সেই মাসে আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতির ভার কিন্তু জনগণের উপর 9.42% অবস্থান করছে। একটু বাজেটের আকার নিয়ে আরো একটু বিস্তারিত জানাতে যদি চাই, বাজেটের আকার কিন্তু বাড়ছে, যেটি একটু আগে বলছিলাম। গত অর্থ বছর, অর্থাৎ চলতি অর্থ বছরে 2025-26 অর্থ বছরে, এর আগের যে অর্থ বছর, তার থেকে 7,000 কোটি টাকা সব প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে কমানো হয়েছিল। সেক্ষেত্রে এই আগামী অর্থ বছরের জন্য এই বিএনপি সরকার এসে যেটি করছেন, তারা 1,48,000 কোটি টাকা বাজেটের আকার বাড়ানোর প্রস্তাবনা করতে পারেন বলে আমাদের কাছে সম্পর্ক তথ্য রয়েছে এবং সেটি দাঁড়াচ্ছে আসলে 9,38,000 কোটি টাকা। এই 9,38,000 কোটি টাকা আসলে ব্যয় কিভাবে হবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরিচালন ব্যয়, অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন 2 ধরনের ব্যয় আসলে হয়, উন্নয়ন ব্যয় এবং পরিচালন ব্যয়। এই উন্নয়ন ব্যয়, পরিচালন ব্যয়ের যে তারা আসলে ভাগ করেছেন, সেক্ষেত্রে পরিচালন ব্যয়ের ক্ষেত্রে বা অনুন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে তারা বরাদ্দ করেছেন 6,38,000 কোটি টাকার মতো তারা সম্ভাব্যভাবে তারা বরাদ্দ করতে পারেন। আর উন্নয়ন ব্যয়ের ক্ষেত্রে যেটি আমরা দেখতে পাচ্ছি, এর আগে যেটি এডিপি বলে, সেটিকে কিন্তু দেখে আমরা এর আগে যেটি অর্থমন্ত্রী ঘোষণা ইতিমধ্যে করে ফেলেছেন, 3 লাখ কোটি টাকার মতো তারা বরাদ্দ রেখেছেন। অনুন্নয়ন ব্যয় অর্থাৎ পরিচালন ব্যয়, সেগুলো আসলে কোন কোন খাতে যাচ্ছে সেগুলো যদি আমরা একটু বলি, মন্ত্রণালয়ের পরিচালনা ব্যয়ের জন্য তারা রেখেছেন 3,33,375 কোটি টাকা। তারা নন এডিপি ও মূলধন ব্যয়ের জন্য রেখেছেন 60,000 কোটি টাকা। সেক্ষেত্রে আমরা এটি জানি রিকভারি অ্যান্ড রিকনসিলিয়েশনের জন্য এই টাকাটুকু তারা বরাদ্দ রাখতে যাচ্ছেন বলে আমাদের কাছে তথ্য। এছাড়া আমরা যে দেখতে পাচ্ছি, আমাদের যে বৈদেশিক ঋণ আছে কিংবা অভ্যন্তরীণ ঋণ আছে, তার সুদ পরিশোধ করার জন্য এই অর্থ বছরে, আগামী অর্থ বছরে তারা 1,27,500 কোটি টাকা বরাদ্দ রাখতে যাচ্ছেন। আর ভর্তুকি, প্রণোদনা এবং নগদ ব্যয় ঋণ ধরা হয়েছে 1,17,175 কোটি টাকা। আপনি যদি এটার বিস্তারিত দেখছেন, তাহলে কিন্তু আমরা পরিচালনা ব্যয় একটা সিংহভাগ খরচ হচ্ছে, আর উন্নয়ন ব্যয়, তারপরে উন্নয়ন ব্যয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত অর্থ বছরের তুলনায় এবার বেড়েছে। বর্তমান অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছর তারা বাড়াতে যাচ্ছেন। আর অর্থনীতির যে আকার, আমরা জিডিপি যেটি প্রবৃদ্ধি 6.5% তারা নির্ধারণ করতে যাচ্ছে, অর্থাৎ বিএনপি সরকার আজকে যেটি উপস্থাপিত হবে বলে আমরা আশা করছি, সেক্ষেত্রে আমরা আসলে দেখতে পাচ্ছি কি, আমরা 2025 অর্থ বছরে যে প্রবৃদ্ধি আসলে হয়েছিল এর আগের অর্থ বছর থেকে 5.55% হয়েছিল, সেটি এখন অবস্থান করছে 62,40,578 কোটি টাকাতে। অর্থাৎ আমাদের যে পুরো সামগ্রিক যে অর্থনীতি, সেটি তারা এখন যা পেয়েছেন, অর্থাৎ বিএনপি সরকার, তারা এই আগামী অর্থ বছরের জন্য নির্ধারণ করতে যাচ্ছেন 6.5% লক্ষ্যমাত্রা বাড়াতে যাচ্ছেন এবং সেটি ধারণা করা হচ্ছে 68,31,633 কোটি টাকাতে সেটি পৌঁছাতে যাচ্ছে। এক্ষেত্রে যে জিডিপির প্রবৃদ্ধির যে ধারাবাহিকতা যদি আমরা বলি, যে 24-25 অর্থ বছরে যেটি হয়েছে আসলে আমাদের 3.9%, তার এই বর্তমান অর্থ বছরে সেটি হয়েছিল 5.5% এবং আগামী অর্থ বছরের জন্য সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.5%। এবং এরপরে যদি আরেকটু মাথা পিছু আয়ের, অর্থাৎ আমরা আসলে কি পরিমাণ আয় করছি, প্রত্যেকজন ব্যক্তি কি পরিমাণ আয় করছেন, সেটির লক্ষ্যমাত্রা কি আসলে বর্তমানে কি আছে, এবং আমি আগামী অর্থ বছরের কথা যদি বলি, একটু গত অর্থ বছর এবং বর্তমান অর্থ বছরের কথা যদি বলে রাখি, 2025-26 অর্থ বছর, 24-25 অর্থ বছর যেটি আমরা $2,738 ছিল মাথাপিছু আয়, সেটি বর্তমান অর্থ বছরে অর্থাৎ 2,820
ডলার কিন্তু এই মাথাপিছু আয় এখন অবস্থান করছে। এবং আমরা এখন এই যেটি দেখতে পাচ্ছি, মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, সেক্ষেত্রে 7.5% লক্ষ্যমাত্রা তারা কিন্তু নির্ধারণ করেছে। তো সেটির কারণে আসলে কি প্রভাব বা কোন কোন জিনিসপত্রে আসলে মূল্যস্ফীতির প্রভাব পড়তে পারে সে সংক্রান্ত একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখতে চাই। ভোক্তার উপর উচ্চ মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেটে চাল ডাল সহ 7টি নিত্যপণ্যে কর ছাড় দিতে যাচ্ছে সরকার। শুল্ক প্রত্যাহার হচ্ছে ক্যান্সার সহ 68 ধরনের ওষুধ তৈরির কাঁচামাল আমদানিতে। দেশে ফ্রিজ, এসি উৎপাদনেও ভ্যাটের হার নামছে অর্ধেকে। উৎসে কর হ্রাসের প্রস্তাবে কমবে স্বর্ণের দাম, বিপরীতে রড, সিগারেট ও মদের দাম বৃদ্ধির প্রস্তাব আসছে নতুন বাজেটে। নিত্যপণ্যের বাজারে উচ্চমূল্যের উত্তাপে ভোক্তার পকেট আর সামর্থ্য যেন আইসিইউতে। চালের বাড়তি দাম তো আছেই, মাছ মাংসে হাত দেয়ায় দায় নিম্নবিত্ত অনেকের। মূল্যস্ফীতি 9.42% ঘরে, যা গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ। তবে সরকারের ভাবনাতেও প্রাধান্য পাচ্ছে সাধারণ মানুষের জীবনমান। এবারের বাজেটে তাই চাল, গম, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল সহ 7টি নিত্যপণ্যের উৎসে কর 1% থেকে নামছে 0.5%। প্রত্যাহার করা হচ্ছে নিয়ন্ত্রণমূলক শুল্কও। কৃষি উৎপাদন বাড়াতে সার ও কীটনাশকে 7.5% ভ্যাট ও কর প্রত্যাহারের পথে। সংসার শুরুর পরিকল্পনা করছেন, এই বাজেট আপনাকে কিছুটা স্বস্তিতে রাখতে পারে। দেশে এসি, ফ্রিজের উৎপাদন পর্যায়ে ভ্যাট 15% থেকে 7.6% নামতে পারে। এছাড়াও ওয়াশিং মেশিন, গিজার, ব্লেন্ডার, জুসারের বিদ্যমান কর সুবিধার মেয়াদও বাড়তে পারে। তীব্র গরমে লোডশেডিংয়ের ভোগান্তি এড়াতে বাসায় লাগাতে পারেন সোলার সিস্টেম, কারণ সৌরবিদ্যুতের যন্ত্রপাতি ও উপকরণ আমদানিতে 2031 সাল পর্যন্ত কর অব্যাহতির সুবর্ণ সুযোগও মিলতে পারে বাজেটে। সংসার তো আছেই, সন্তান নেবেন ভাবছেন, সেখানেও আছে স্বস্তির খবর। শিশু খাদ্য তৈরির কাঁচামালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 10% করা হতে পারে। শারীরিক সক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন খেজুর, কারণ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার হতে পারে। স্ত্রীকে খুশি করতে পারেন স্বর্ণ দিয়ে। বাজেটে স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে 5% উৎসে কর কমিয়ে মাত্র 0.5% করা হতে পারে। এছাড়া জুয়েলারি সেবায় 5% ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে 2,500 টাকা সুনির্দিষ্ট কর নির্ধারণ করা হতে পারে। কমবে সাজগোজের খরচও। প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্কায়ন মূল্য 40 থেকে কমিয়ে $30 নির্ধারণ করা হতে পারে। প্রতি কেজি লোশন, ফেস ক্রিম, ফেস ওয়াশ আমদানিতে শুল্কায়ন মূল্য $10 থেকে কমিয়ে $60 নির্ধারণ করা হতে পারে। নগদ অর্থে এত সব কেনাকাটায় নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় আছেন? তাহলে শুনুন, ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে পয়েন্ট অফ সেল মেশিনের আমদানি শুল্ক 10 থেকে নামছে 5%। প্রত্যাহার হতে পারে 7.5% আগাম করও। এটিএম কার্ড সহ সব ধরনের কার্ড তৈরির কাঁচামালে 5% আগাম কর এবং 113টি পণ্যের উপর থেকে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হতে পারে। পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে ইলেকট্রিক চার্জিং স্টেশন, ইলেকট্রিক বাস ও ইলেকট্রিক ট্রাক আমদানির উৎসে কর 5% থেকে কমিয়ে 0% করার প্রস্তাব আসছে। স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি ও ই-বাইক উৎপাদন শিল্পে কর রেয়াতের সুবিধাও আসতে পারে। স্বাস্থ্যসেবাও নজরের বাইরে নয়। ওষুধ উৎপাদনে ব্যবহৃত 68টি কাঁচামাল আমদানির সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং ক্যান্সারের ওষুধ তৈরির 9টি কাঁচামালে কর রেয়াত সুবিধা দেওয়া হতে পারে। প্রত্যাহার করা হতে পারে কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানির ওপর থাকা 5% আগাম কর। এতে প্রতি ডায়ালাইসিসে খরচ কমবে প্রায় 600 টাকা। হার্টের রিং এবং চোখের লেন্সের উপর থাকা 10% ভ্যাটও প্রত্যাহার হতে পারে। কতটুকু বেড়েছে আপনার উপার্জনের পথ? তবে করমুক্ত আয়সীমা ঠিকই বাড়িয়েছে সরকার। সব ধরনের ফ্রিল্যান্সিং এর আয়ে কর অব্যাহতি এবং করমুক্ত থাকবে কন্টেন্ট ক্রিয়েশন থেকে আয়। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও মনিটর আমদানির অগ্রিম কর 5% থেকে কমিয়ে 2% করা হতে পারে। খুশির খবর, সস্তায় ভাগাভাগি করতে পারেন মোবাইলে। কর সুবিধা দেয় কমতে পারে দেশীয় হ্যান্ডসেট ও সিম কার্ডের দাম। তবে নতুন অর্থ বছরে যারা বাড়ি তৈরির কথা ভাবছেন তাদের জন্য কিছুটা দুঃসংবাদ। আবাসন খাতের অন্যতম প্রধান উপাদান এমএস রড এবং এ জাতীয় পণ্যের উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় 10% বাড়তে পারে।
এমনকি ধূমপায়ীরাও হিসেবের বাইরে নন। সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর 300% এবং নিকোটিনের ওপর 350% সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। নিকোটিন পাউচের ওপর বসছে 40% সম্পূরক শুল্ক। দেশে উৎপাদিত অ্যালকোহল বা মদের উপর লিটার প্রতি 500 টাকা সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব আসতে পারে, যা বাড়িয়ে দেবে মদের দাম। বিদেশ থেকে আমদানি করা উচ্চ মূল্যের হিমায়িত মাছে নতুন করে 15% ভ্যাট আরোপ করা হতে পারে। দেশীয় চাষিদের সুরক্ষায় কাজু বাদাম আমদানিতে শুল্ক হার 5% থেকে 1 লাফে বাড়িয়ে 25% করা হতে পারে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রোজা, নিশ্চয়ই জেনেছেন কোন পণ্যের দাম বাড়ছে আর কোন পণ্যের দাম কমছে। হ্যাঁ, একেবারে ফরহাদ, আমরা মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করছিলাম। তো মূল্যস্ফীতি নিয়ে সাধারণ জনগণের মনে এক ধরনের প্রশ্ন থেকেই যায়। এজন্য সামগ্রিকভাবে মূল্যস্ফীতি নিয়ে আরেকটু যদি জানাতেন। রোজা, আপনি জানেন আমি একটু আগে বলেছিলাম যে বর্তমান মূল্যস্ফীতি অর্থাৎ মে মাসে মূল্যস্ফীতি অবস্থান করছে 9.42%। আমরা যদি এই মূল্যস্ফীতি আসলে মে মাসে আর কোন খাদ্য বহির্ভূত খাতের কথা একটু বিশ্লেষণ করি, আমরা দেখতে পাচ্ছি মে 2025 অর্থ বছরে একদম অর্থ বছরের শেষ মাসের আগের মাসে 9.42 যেখানে আমরা দেখতে পাচ্ছি 9.42, সেক্ষেত্রে আমরা দেখি খাদ্য যে মূল্যস্ফীতি সেটি অর্থাৎ খাদ্যপণ্যের দাম গত বছরে এই সময়ে যে সকল খাদ্যপণ্য যে দামে বিক্রি হয়েছে 4% হারে 9.06% কিন্তু এখন বৃদ্ধি পেয়েছে। এবং খাদ্য বহির্ভূত যেসব মূল্যস্ফীতি সেগুলো পণ্য আছে সেগুলোর দাম বেড়েছে গত বছরে এই সময়ের তুলনায় 9.71%। সেক্ষেত্রে আসলে কি ধরনের খাদ্য বহির্ভূত পণ্য বা সেবা রয়েছে, অর্থাৎ ধরুন শিক্ষা উপকরণ যেগুলো আছে আমরা সেগুলোর কথা বলতে পারি, পরিবহন উপকরণ যেগুলো আছে অর্থাৎ দৈনন্দিন জীবনে মানুষ যে সকল পণ্য ভোগ করে খাবারের বাইরে যে সকল পণ্য আছে সে সকল পণ্যের দাম কিন্তু এই খাদ্য বহির্ভূত এবং সেবাকেও কিন্তু এর অন্তর্ভুক্ত করা যায়। এবং এই যখন বর্তমান অর্থ বছরের শেষ 2-1 মাসের অবস্থা, এর আগে গত অর্থ বছরের কথা যদি একটু বলি, সাধারণভাবে সারা অর্থ বছরের গড় যে মূল্যস্ফীতি ছিল সেটি ছিল 10.03%। আর এক্ষেত্রে 24-25 অর্থ বছরে 10.70% ছিল খাদ্য মূল্যস্ফীতি আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল 9.47%। আর এর আগের অর্থ বছরের যদি গড় কথা বলি 2023-24 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি ছিল 9.73%। ফরহাদ, এডিপির বিষয়ে একটু জানতে চাই যে এডিপিতে 3 লাখ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে, তো সর্বোচ্চ এডিপি পাচ্ছেন কারা? রোজা, আমি যেটি আপনি নিশ্চয়ই জানেন যোগাযোগ অবকাঠামোর ক্ষেত্রে যে বিশেষ নজর অর্থাৎ উন্নয়ন সেগুলো এই বছরও সরকার কিন্তু রেখেছেন। আমরা যেটি দেখছি স্থানীয় সরকার বিভাগ অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এটাও কিন্তু যোগাযোগ অবকাঠামোর ক্ষেত্রে জড়িত। আমরা দেখতে পাচ্ছি এডিবির যে মন্ত্রণালয় ভিত্তিক যে বরাদ্দ সেখানে সবচেয়ে বেশি কিন্তু পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। তারা পেয়েছে যে মোট এডিপির তার 11.25%। তারপরের অবস্থানে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যোগাযোগ ক্ষেত্রে যেটি বলা চলে সেটি 10.25% কিন্তু বরাদ্দ পেয়েছে 30,74,136। এবং স্বাস্থ্যসেবা বিভাগের ক্ষেত্রে যেটি আমরা দেখতে পাচ্ছি 8.94% বরাদ্দ, মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে যেটি আমরা দেখতে পাচ্ছি 6.95%। অর্থাৎ এডিবিতে 3 লাখ কোটি টাকার যেটি আছে বরাদ্দ রাখা হয়েছে এডিবি উন্নয়ন বাজেট যেটি, সেক্ষেত্রে 6.95% পেয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ, প্রাথমিক গণশিক্ষা বিভাগ পেয়েছে 6.48% এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ যেটি রয়েছে এবং সেক্ষেত্রে 5.80% কিন্তু বরাদ্দ পেয়েছে। এবং একেবারে শেষ যদি বলি খাত ভিত্তিক বরাদ্দের কথা বলে যেটি নিয়ে বারবার আলোচনা হচ্ছে, শিক্ষা এবং স্বাস্থ্যে সরকার বিএনপি সরকার প্রথমবারের মতন এই 2 দশক পরে এসে তারা প্রথম বাজেটে তারা বিশেষ গুরুত্ব দিয়েছে শিক্ষা এবং স্বাস্থ্যে তারা বরাদ্দ রেখেছেন, সিংহভাগ বাড়িয়েছেন। যদিও পরিবহন ও যোগাযোগ খাত সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে 16.70%, 50,092 কোটি টাকা এবং শিক্ষা তারপরে অবস্থানে শিক্ষা 47,000 কোটি টাকা, স্বাস্থ্য 35,000 কোটি টাকা, বিদ্যুৎ ও জ্বালানি পেয়েছে 10%, 32,691 কোটি টাকা এবং গৃহায়ন খাত সেটি তার পেয়েছে 6.79%। আর টাকার অঙ্কে আমরা যদি বলি 3 লাখ কোটি টাকার মধ্যে তারা পেয়েছে 20,361 কোটি টাকা। ফরহাদ, আপনাকে ধন্যবাদ বাজেট নিয়ে আলোচনার জন্য। আপনাকেও ধন্যবাদ। আর কয়েক ঘন্টা পর প্রকাশ হতে যাচ্ছে এবছরের বাজেট, এটি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী ফরহাদুর রহমান।